উপরাষ্ট্রপতির ইস্তফাকে কেন্দ্র করে গুঞ্জন দিল্লির রাজনীতিতে। কোনো ঐশ্বরিক হস্তক্ষেপ না হলে 2027-এর অগস্টে অবসর নেব, 10ই জুলাই এর অনুষ্ঠানে কৌতুকপূর্ণভাবে জানিয়েছিলেন জগদীপ ধনখড়। কি এমন হলো, কার হস্তক্ষেপে কর্মজীবন শেষ হলো না উপরাষ্ট্রপতির, সেই প্রশ্নই কিন্তু ইতিমধ্যেই উঠে আসছে দিল্লির যে রাজনৈতিক শিবির, দিল্লির যে রাজনৈতিক মহলে একাধিক প্রশ্ন ইতিমধ্যেই সামনে আসছে আপনাদের জানিয়ে রাখি। এবং সেখানে এই জগদীপ ধনখড়ের এই বক্তব্যকে ঘিরেও কিন্তু শুরু হয়েছে গুঞ্জন। উপরাষ্ট্রপতির ইস্তফাকে কেন্দ্র করে গুঞ্জন, দিল্লির রাজনীতিতে কোনো ঐশ্বরিক হস্তক্ষেপ না হলে 2027-এর অগস্টে অবসর নেব, এমনটাই কিন্তু জানিয়েছিলেন, একটি অনুষ্ঠানে কৌতুকপূর্ণভাবে জানিয়েছিলেন জগদীপ ধনখড়। কিন্তু তার মাঝেই কি এমন হলো, সেই প্রশ্নই তোলা হচ্ছে। আমরা কথা বলবো এই বিষয়ে। আমরা এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন ফোন লাইনে কলকাতা টিভির মুখ্য রাজনৈতিক বিশ্লেষক জয়ন্ত ঘোষাল। জয়ন্তদা, একেবারে যেভাবে তিনি জানিয়েছিলেন একটি অনুষ্ঠানে সম্প্রতি যে কোনো ঐশ্বরিক হস্তক্ষেপ না হলে 2027-এর অগস্টে অবসর নেব, সেক্ষেত্রে সত্যিই তো কি এমন ঐশ্বরিক হস্তক্ষেপ হলো এক্ষেত্রে যে তিনি তার আগেই পদত্যাগ করলেন? একেবারে স্বর্ণালী, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। যত সময় যাচ্ছে তত স্পষ্ট হয়ে উঠছে যে স্বাস্থ্যজনিত কারণে ইস্তফা দেওয়াটা এটা একটা একেবারেই আষাঢ়ে গপ্প। অসুস্থতা ওনার আছে, এটা নিয়ে আমি নিশ্চিত জানি। ওনার শারীরিক বয়স হয়েছে, ওনার একটা স্পাইনাল কর্ডের প্রবলেম আছে এবং উনি চিকিৎসাধীন ছিলেন। এবং আমার এখনো মনে আছে, উনি যখন রাজ্যপাল ছিলেন তখন উনি আমাকেই বলেছিলেন যে এইমসে ওনাকে একটা নিয়মিত ট্রিটমেন্ট করতে হয়, এবং প্রায় দিন 15 উনি এইমসে ছিলেন। এবং সেটা মুখ্যমন্ত্রীও অবহিত, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীকেও তিনি তার শারীরিক অবস্থার কথা সেই সময় আমার মনে আছে, যেহেতু 15 দিন ছিলেন না, জানিয়েছিলেন। সুতরাং আমি যদি বলি যে ওনার কোনো শারীরিক সমস্যা নেই, তাহলেও যে সেটা অসত্য হবে। কিন্তু শারীরিক সমস্যাটা স্বর্ণালী এমন একটা কিছু ছিল না যার জন্য তাকে সম্পূর্ণ অবসর নিতে হবে। আর তার থেকেও বড় কথা হচ্ছে যে এই হঠাৎ কেন, অর্থাৎ প্রধানমন্ত্রী আজকে দুপুর 2টোর সময় লন্ডনে পাড়ি দিলেন, তার আগে গতকাল তিনি বিজনেস অ্যাডভাইজারি কমিটির দুটো বৈঠক, দুপুরে বৈঠক করেছেন, বিকেলবেলা বৈঠক ডেকেছেন, এবং সেই বৈঠকে নাড্ডা এবং বিজেপির আরেকজন সদস্য যাওয়ার কথা ছিল, তারা গেলেন না। তারা কেন গেলেন না সেটা নিয়েও বিরোধীরা এখন প্রশ্ন তুলেছে যে তাহলে কি ততক্ষণ বিকেলের বৈঠকে, সকালের বৈঠকে বিজেপি ছিল, সন্ধ্যের বৈঠকে নেই, তাহলে এই অনুপস্থিতিটাও কি একটা স্ক্রিপ্ট অনুযায়ী হয়েছে? ততক্ষণে বিজেপি জানতে পেরে গেছে যে উনি ইস্তফা দিতে চলেছেন, এবং তারপরে ইস্তফা। এবং যে বিষয়ের জন্য সরকারের সাথে চূড়ান্ত জায়গায় শোডাউনটা হলো, সেটা হচ্ছে এই যে জাস্টিস ভার্মার বিরুদ্ধে লোকসভাতে সরকার এবং বিরোধী দল যৌথভাবে স্বাক্ষর নিয়ে একটা নোটিশ অ্যাডমিট করেছে। সেখানে রাজ্যসভাতেও সরকার চেয়েছিল যে একত্রিত হয়ে শাসক এবং বিরোধীরা একইভাবে লোকসভার মডেলে সেটা করা হবে। কিরণ রিজিজু বলেছিল যে কোনো একজন জাস্টিস, সিটিং জাজ, তার বিরুদ্ধে সরকারের পদক্ষেপ এটা খুব কঠিন। তা সত্ত্বেও যেহেতু এটা একটা দুর্নীতির ইস্যু ছিল, সেখানে সরকার ব্যবস্থাটা নিয়েছে এবং এটা নিয়ে কোনো বিবাদ হওয়া উচিত নয়। সেখানে বিরোধীরা যখন সোচ্চার হলো, তখন শাসক দলকে বাদ দিয়ে, যেখানে শাসক দল বলছে দরকার হলে এফআইআর পর্যন্ত করতে রাজি, তাহলে উনি কেন সেখানে রাজি না হয়ে শুধু বিরোধীদের স্বাক্ষরের ভিত্তিতে তিনি অ্যাডমিশন দিয়ে দিচ্ছেন এবং বিজনেস অ্যাডভাইজারি কমিটির মিটিংয়ে সেটা চূড়ান্ত করছেন? এইখানেই কিন্তু মূল সমস্যাটা এসে গেল। এবং এমন হলো যে সুপ্রিম কোর্টের সাথে ওনার যে সংঘাত, সেই সংঘাত পরের দিন থেকেই চলছে, এবং সুপ্রিম কোর্ট চায় না যে জুডিশিয়ারির ব্যাপারে এখানে লেজিসলেচার এরকম ভাবে একটা সংঘাতে যাক। সুতরাং এখানে 2029-এর ভোট আসছে, এবং সুপ্রিম কোর্টের একটা জাজমেন্ট এখন গোটা দেশের রাজনৈতিক পরিস্থিতিকে এদিক ওদিক করে দিতে পারে। ইতিমধ্যেই আমরা দেখেছি যে সুপ্রিম কোর্ট এনফোর্সমেন্ট এবং সিবিআই সম্পর্কে বিরূপ মন্তব্য করেছে, এবং সেখানে কিন্তু সরকারের অসুবিধার মধ্যে তারা পড়েছে।
সরকার খুব অ্যাপ্রিহেন্সিভ সুপ্রিম কোর্টের ব্যাপারে। সুতরাং ধাঙ্গারের ব্যাপারে ইমিডিয়েট একটা অ্যাকশন, মানে কিছুটা নিজার রিয়াকশন, এবং যে কারণে দেখো স্বর্ণালী কোনো প্রোটোকল মেনে কোনো অনুষ্ঠান হলো না, এটা তো কখনো দেখা যায়নি ভারতের রাজনীতিতে। এরকম ভাবে উপরাষ্ট্রপতির বিদায় মানে এটা কখনো দেখা যায়নি। আনসেরিমোনিয়াস এক্সিট বলা যেতে পারে, মানে কোনো একটা অনুষ্ঠান হলো না। মানে আমি তো বলি যে একটা চাকরিতেও ফেয়ারওয়েলে ধুতি মানে একটা ওই ঘড়ি ছাতা এসব দেওয়া হতো। এখন তো মানে ওনাকে কিছু একটা সামান্যতম শিষ্টাচারও, সাংবিধানিক শিষ্টাচারও করা হলো না। উনিও বলে দিলেন যে রাষ্ট্রপতিকে তিনি ইস্তফাপত্র দেবেন না, এবং সেটাও কারো হাত দিয়ে পাঠিয়ে দিলেন। তো এত বাগী বিদ্রোহী হলেন কেন? সুতরাং এখানে এটা নিয়ে কোনো সন্দেহ নেই যে এইটা ডাল মে কুছ কালা হ্যায়। এখন সেটা সাংবাদিকদের দায়িত্ব এবং এটা সমস্ত অনুসন্ধান করা। আশা করা যায় প্রকৃতির নিয়মে সময়ের সঙ্গে সঙ্গে এখন এটা সবটা আমরা উদ্ঘাটিত করতে সক্ষম হব। স্বর্ণালী, একেবারেই জয়ন্ত, ধন্যবাদ আপনাকে। আমরা কথা বলছিলাম, আমাদের সঙ্গে ফোন লাইনে ছিলেন মুখ্য রাজনৈতিক বিশ্লেষক জয়ন্ত ঘোষাল।